আচ্ছা, আর কারো সমস্যা নেই? স্যার আগে আগে একটু কি পাবো না? বুঝলাম না। স্যার রেকর্ড যে হয়েছে না, আগে একটু কি পাবো না? এখন যেটা রেকর্ড করা হলো না সেটা কিভাবে পাবা? তুমি কি প্রথম থেকে ছিল না? নেট নেট একটু ঝামেলা ছিল তো একটু আগে। তাহলে তো এখন যেহেতু রেকর্ডিং করা হয়নি, তো কিভাবে পাবা বলো? রেকর্ডিং তো হলোই না। আচ্ছা, তো ঠিক আছে, আর কোথাও কারো সমস্যা থাকলে বলো। আর আছে সমস্যা? এখন বিষয়টা হলো এখানকার প্রত্যেকটা কবিতার সাথে প্রত্যেকটা একটা লিঙ্ক আছে, হ্যাঁ। তো সবগুলো কবিতা পড়ে শেষ করার পরে দেখবা যে তারপরে এই যেগুলো লিঙ্ক আছে, যেগুলো হ্যাঁ ওডনে মিলানকলিক এখানে নিয়ে আসা হয়েছে, এর সাথে আমরা অনেক সময় ওড টু অটামের সাথে লিঙ্ক লাগিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, কম্পারেটিভ স্টাডি দেখানো হয়েছে। এইগুলোকে একটু ঠিক রাখতে হবে। আমরা এখন নাইটেঙ্গেলের কবিতা তো পড়ি নাই, হ্যাঁ, যে এখানের সাথে ওটা লিঙ্ক কি। অনেক সময় দেখা এই তিনটা চারটা কবিতা কিন্তু একই সেন্সের। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে আগে কবিতাগুলো পড়ে শেষ করতে হবে, তারপরে পুরো আন্ডারস্ট্যান্ডিংটা আসবে, তখন তুমি বুঝতে পারবা যে রেফারেন্সটা কীভাবে করা হচ্ছে অন্য কবিতার সাথে। হ্যাঁ, তো আমরা কবিতাটা পড়ে ফেলি, পড়ার পরে যখন আমরা চারটা কবিতায় পড়ানো হয়ে যাবে তখন তুমি দেখবা যে এগুলো অনেকটাই বুঝতে শুরু করেছো। হ্যাঁ, কারণ এখানে আর্ন কি, সেটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে, সেটা কোন, তাই না, এগুলো বিষয়টা আসবে। তাহলে আমরা আজকে পড়ছি হচ্ছে ওড অন আ গ্রেশন আর্ন। হ্যাঁ, কবিতাটা কি তোমাদের বই আছে সবার? কারণ আমাদের এটা হচ্ছে কত নম্বর, 2 নম্বর কবিতা। তো একটু বইটা সবাই ওপেন করো। আর্ন কি জিনিস সেটা কি আমরা এর আগে পেয়েছি কখনো? এই শব্দের সাথে পরিচিত? জি স্যার। আর্ন কি বলতো? হোয়াট ইজ আর্ন? মৃতদেহের ছাই ঢাকার পাত্র, বিশেষ এই যে এরকম। এরকম, তাই তো। আ ভেসেল দ্যাট ইজ টিপিক্যালি অর্নামেন্টাল ভেস অন আ পেডিস্টাল এন্ড দ্য ইউজ এটা, হ্যাঁ। এটা মেনলি কি করা হয়, সাস অ্যাজ প্রিজার্ভিং দ্য অ্যাশেস অফ ডেড আফটার ক্রিমেশন। ক্রিমেশন মানে কি, পোড়ানো, হ্যাঁ। বিশেষ করে হিন্দু ধর্মীয় কালচারের ভিতরে আমরা জানি যে কিছু ইয়াস আছে যেখানে বডি পোড়ানো হয়। এমনকি যেগুলো হচ্ছে প্যাগানিজমে ছিল, হ্যাঁ, গ্রিক মিথোলজিতে ছিল। বা ওই সময় আমরা দেখতাম কি যে যুদ্ধের পরে বিশেষ করে বা মানুষ কি করা হতো, পুড়িয়ে ফেলা হতো, দিয়ে তারপরে ছাইগুলোকে একটা পাত্রে রাখা হতো, যেমন চাইনিজ জাপানিজদের মধ্যে কালচার প্রচলিত আছে, বা অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, হ্যাঁ। তো এখানে বিষয়টা হচ্ছে কি যে ভেজের মতো একটা একটা পাত্র, যেটাতে কি করা হয়, মৃত মানুষের বডিটাকে পোড়ানোর পর তারা হাড়গোড় পোড়ানোর যে অংশটুকু পড়ে থাকে অবশিষ্ট, ছাই হয়ে উড়ে যাওয়ার পর সেটুকুকে পাত্রে রেখে দেওয়া হয় এবং প্রিজার্ভ করে রাখা হয়। হ্যাঁ, স্যার ওই যে অস্থি বলে সেটা? হ্যাঁ, 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 মনে করা হয়ে থাকে কি যে যদি কখনো আবার তার আত্মাটা ফিরে আসে, এরকম একটা বিষয় বিভিন্ন কালচারে আছে। হ্যাঁ, তো যাই হোক, ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে যে এইরকম একটা আর্ন কবি দেখেছিলেন। আর্নের কিন্তু অনেক ডেকোরেশন থাকে, হ্যাঁ। দেখো আমি যদি ডেকোরেটেড আর্ন দেখি তাহলে আরো ভালো হবে। এই যে দেখো বিভিন্ন আর্নের, এই যে, হ্যাঁ, দেখো গায়ে কি সুন্দর চিত্র অঙ্কন করা, হ্যাঁ। এই যে এটা একটু খেয়াল করো। তাহলে আমরা যে আর্নের মানে কবিতাটা পড়বো, দেখো এটা দেখি কোন ইমেজ আছে কিনা। এই যে এটা এটা যদি আমরা একটু দেখি, দেখো এই আর্নের গায়ে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ আছে, হ্যাঁ। এটা একটা ইমেজ, দেখো এই ইমেজটাতে আমরা কি পাচ্ছি বলো তো? এটা যদি আমরা একটু দেখি, বোঝা যাচ্ছে কিছু? দেখি কত বড় হয়। ওরে বাবা, ছোট তো। স্যার এটা মানুষের চিত্র মনে হইতেছে, হ্যাঁ, তা নাচতেছে না? একটু আইডিয়া করো কি কি করতেছে এখানে, মানে কি হচ্ছে। তা পাখা আছে, আরেকটা কি যেন করতেছে। মানে একজন একজন যেন, এ যেন একে ধরতে চাচ্ছে বা কিছু নিতে যাচ্ছে, আর এ যেন পালিয়ে কিন্তু যাচ্ছে ধরতে এরকম। পারতেছে না। হ্যাঁ, কিছু বুঝতে পারতেছো না? স্যার ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারতেছে না এটা। বুঝলাম না, বলো। হ্যাঁ, স্যার ধরতে চেষ্টা করতেছে কিন্তু হ্যাঁ, ধরতে পারতেছে না, মানে এই স্থির অবস্থায় আছে। এই হ্যাঁ, মানে মনে করো স্যার এখানে এখানে আমরা, কি আর্ট করা কি বোঝানো হচ্ছে? তোমার কথাটা বোঝা যাচ্ছে না কেমন জানি। আবার বলো। স্যার এখানে কি আর্ট করাকে বোঝানো হচ্ছে? আর্ট, না, এই ওটা যাই আর্টটাকে বোঝানো বোঝানো হোক, হচ্ছে? ওটা নিয়ে আমাদের কথা না, কথা হচ্ছে তুমি এটা দেখে কি বুঝতে সেটা বলো। ওটা কি হলো না হলো ওটা পরের ব্যাপার, ওটা আমরা কবিতার ভিতরে আসবো। কিন্তু ইমেজটা এখানে দেখে তুমি কি একটা কি মানুষ আর একটা মানুষ হ্যাঁ, যে একজন, জীবন্ত কিছু একটা দেখা যাচ্ছে। এই ছবিটা কি বলছে সেটা বলো। মানে এখানে আমি কি, আমি একটা তোমাকে যদি এখন দেখানো হয় যে এই ছবিটা কি দেখতে পাচ্ছ বলো তো, তুমি কি কি দেখবা?
যে একজন মনে হচ্ছে যেন স্যার একজনের হাত থেকে কিছু একটা কেড়ে নেওয়ার বা একটা পালানোর ভাব আছে। এই যে দ্বিতীয়টা এ যেন এর কাছ থেকে এ যেন একে ধরতে যাচ্ছে, এ যেন পালিয়ে যেতে এই যাচ্ছে। জাতীয় বোঝাচ্ছে। এরকম একটা বিষয়, তাই না? হ্যাঁ, মানে এখানে কি দেখতে পাচ্ছি সেটা আমরা দেখি, সেটা যাই হোক। তাহলে এরকম কয়েকটা ইমেজ আছে, হ্যাঁ, এখানে কয়েকটা ইমেজ আছে, জাস্ট ইমেজগুলোকে বর্ণনা করা হবে। তারপরে ধরো যেমন এই আর্নের গায়ে, হ্যাঁ, ছোট দেখছে, খুবই ছোট ছোট। এখানে হয়তো কোনো রাজা, হ্যাঁ, বসে আছে বা কোনো এরা দুইজন যেন ওর পায়ের কাছে এসে, হ্যাঁ, নত হয়ে আছে, এরকম একটা বিষয়। তাহলে এই যে আর্নের গায়ে এরকম বিভিন্ন ধরনের ইমেজ খোদাই করে আঁকা আছে, হ্যাঁ। তো জন কিটস এরকম একটা আর্ন হয়তো কোনো এক সময় কোথাও দেখেছিলেন, হ্যাঁ। এই জায়গায় এই আর্নটা আমার একটু খেয়াল করো, এই গল্পটার সাথে রিলেটেড আছে। ছোট ছোট ছবি তো এগুলো অনেকটা। দেখো এখানে কি কি দেখাচ্ছে, এখানে কি কি মনে হচ্ছে বলো দেখি। স্যার একজন ঘোড়ার উপরে বসে আছে, সামনে একজন, পিছনে একজন, বাঁশি মানে বাজায় কয়েকজন কেউ আর। করতে খুব আনন্দ করতে করতে যাচ্ছে না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। এটা কি ঘোড়া মনে হচ্ছে না বাঘ মনে হচ্ছে? চিতাবাঘটা মনে হচ্ছে না? বাঘ। আগের মতো লাগছে। হ্যাঁ, বাঘের মতো ডোরা কাটা বা ছোট ছোট চোপ আছে গায়ে, হ্যাঁ, এরকম একটা বিষয়। তো এইগুলো হচ্ছে এইভাবে করে অঙ্কন করা আছে। তো আমরা মাঝে মাঝে মনে করো একটা ন্যাচারাল একটা সিনারি দেখি আমি, হুম। আচ্ছা তোমাদের কি মনে হয় এগুলো কি অরিজিনাল পিকচার না এটাকে ইয়ে করা হয়েছে, মডিফাই করা হয়েছে? এই ইমেজগুলো কেমন লাগতেছে? একদম মডিফাই অরিজিনাল করা। না মডিফাই করা? মডিফাই করার মতো। মডিফাই করো। এবং অরিজিনালের থেকে বেশি সুন্দর লাগছে কিনা? জি হুম, অরিজিনালের থেকেও বেশি সুন্দর লাগছে, তাই না এগুলো দেখতে? তা আমরা কোনটাকে বেশি মানে গ্রহণ করব, যেটা অরিজিনাল ছবি সেটাকে, নাকি যে অরিজিনালটাকে মডিফাই করা হয়েছে সেটাকে আমরা বেশি সুন্দর ভাববো? অরিজিনাল। আমরা কোনটাকে গুরুত্ব দিব বলো? আমরা যে অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি তুলি, অনেক সময় যে ফিল্টার আছে তো নাকি, আমাদের কালো মানুষকে সাদা করে দিচ্ছে পুরো, হ্যাঁ, ঝকঝকে ফকফকে সাদা, হ্যাঁ। তো এরকম যে করে দিচ্ছে, তাতে আমরা কোনটা পছন্দ করি বলো তো? একদম অরিজিনাল মানুষটাকে পছন্দ করি, নাকি আসলে ফিল্টার করার পর তার সুন্দর চেহারা হয়ে যাওয়া, হ্যাঁ, ফিল্টার করার পর। চোখ নাক ফিল্টার না স্যার, অরিজিনাল। অরিজিনাল। পছন্দ করি আমরা, না ফিল্টারিংটা পছন্দ করি? স্যার অরিজিনাল। ফিল্টারিংটাই। আমরা ফিল্টারটা আসলে অরিজিনালি পছন্দ করি, হ্যাঁ। হ্যাঁ, তাছাড়া অরিজিনালটা আমরা আসলে পছন্দ করি না। তো ওইরকম, তো মনে করো যে একটা ছবি তুমি তুলেছিলা, মনে করো তুমি তোমার বন্ধুদের সাথে একটা ছবি তুলেছিলা ছোটবেলার, হ্যাঁ। তো সেই ছোটবেলার ছবিতে তোমরা যখন একসাথে পুকুর পাড়ে বসে খেলা করতেছিলা, হ্যাঁ, বা ঝিঝি পোকা ধরতেছিলা, ঠিক ওরকম একটা মুহূর্তের একটা ছবি তোলা আছে। তো অনেক দিন পর যখন তোমার বয়স 40-50 বছর হয়ে গেছে, ওই ছবিটা হঠাৎ করে তুমি দেখতে পাইলা, তাহলে কেমন মনে হবে? কোন জীবনটাকে তোমার কাছে সবচেয়ে হ্যাপি মনে হবে বলো তো? বর্তমান সময়টা, না ওই মনে হবে ঝিঝি পোকা ধরার সময়টা খুব হ্যাপি ছিল? ওই আগের সময়টা। হ্যাঁ, ওই ঝিঝি পোকার সময়টাই মনে হবে ইয়ে ছিল। তা তুমি কি, তাহলে তুমি এখন আছো হচ্ছে 60 বছর বয়সে তুমি এখন করলা কি, ওই ঝিঝি পোকার বয়সের কথা মনে করে তুমি দুঃখে তোমার জীবনটাকে শেষ করে দিলা। এই দিয়ে কোনো লাভ আছে বলো? তুমি এখন ওই সারাদিন ওই ছোটবেলার কথা ভাবো, সে আগে কি ঘটেছিল, অতীতের কথা ভেবেই তুমি শেষ হয়ে যাচ্ছ, তোমার বর্তমান জীবন ভালো লাগে না, হ্যাঁ। কিন্তু আসলে কি সেই ঝিঝি পোকার জীবন কি এখন বাস্তব, না এটা অবাস্তব বলো? সেই ঝিঝি পোকা ধরার জীবন তো আর বাস্তব না, তাই না? হ্যাঁ, তাহলে ওটা ভেবে কি আমার কোনো লাভ আছে? হ্যাঁ, ওই ছবির কথা দেখে কি কোনো লাভ আছে? আমি যে একসময় খুব সুন্দরী ছিলাম বা সুন্দর ছিলাম, হ্যান্ডসাম ছিলাম, হ্যাঁ, ক্যামেরা দিয়ে তোলা ছবি দেখে আমি বুঝতেছি আমি খুব বডি বিল্ডার ছিলাম, এখন আমার বডি শেষ হয়ে গেছে, আমার শরীর প্যারালাইসিস হয়ে গেছে, ওই কথা ভেবে দুঃখ পেয়ে কি আর লাভ আছে? ওই কথা ভেবে তো দুঃখ পেয়ে কোনো লাভ নাই, কারণ ওই দিনটা বাস্তব না এখন আর। এখন বাস্তব যেটা, আমি এখন খাটে শুয়ে আছি অসুস্থ, এটাই এখন বাস্তবতা। আমি আগে কেমন ছিলাম এটা বাস্তবতা নয়। তা ঠিক ওরকম জন কিটস
তার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্টগুলোকে তিনি অনেকভাবে ভুলতে চাইতেন। হ্যাঁ, এই যে যেমন আমরা দেখছি না ওর্ড অন এ মেলানকলি, এখানে এরকম অসংখ্য ওর্ড আছে যেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে তিনি তার মনের অবস্থানটাকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে। কখনো তিনি ভুলতে গিয়েও ভুলতে পারছেন না, কখনো তিনি অবাস্তব কোনো কিছুর মধ্যে তিনি সুখের অবস্থানটা খুঁজতে যাচ্ছেন, কিন্তু সেখানে পাওয়া সম্ভব না, কারণ এটা বাস্তব নয়। এরকম একটা কিছুকে তিনি মেনলি বোঝাতে চাইবেন। হ্যাঁ, তো দেখো যে আমরা পরবর্তীতে দেখবো যে এখানে সামারি বা এই অংশে যে তিনি এটা কোথায় কিভাবে কি দেখেছিলেন বা কি কি অপশনগুলো তিনি এখানে আলোচনা করেছেন, এগুলোর কাজ কি, হ্যাঁ, এগুলো দিয়ে কি বলতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে কবি এরকম একটা গ্রেশিয়ান আর্ন দেখে খুবই মানে কি হয়েছিলেন, হতবাক হয়ে গেছিলেন, অ্যামেজড হয়েছিলেন, এবং সেই আর্নের গায়ে খোদাই করা যে সকল ইমেজ বা ছবি আছে সেগুলো দেখে তিনি মনে করেছিলেন যে এই যে ছবি বা ইমেজগুলো আছে, এই ইমেজের ভিতরে যে পিকচারগুলো আছে বা যে মানুষগুলো আছে, যে গাছ আছে, যে মানুষের যে অ্যাক্টিভিটিগুলো আছে, তারা কত হ্যাপি। হ্যাঁ, কারণ কি এই যে একটা মানুষ, দেখো তো আমরা যে আর্নের এটা দেখলাম, একটু কেটে দিলাম, আচ্ছা ওটা তো আমি ডাউনলোড করেছিলাম, আমি একটু আচ্ছা। তো মনে করো এখানে এই হচ্ছে মনে করো লাভার আর এটা হচ্ছে বিলাভেড। হ্যাঁ, মনে করো বিলাভেড খুবই বিউটিফুল, তো কবি এটা দেখে মন খারাপ করছেন। কারণ কি, কারণ এই যে বিলাভেড, এই যে বিউটি, এই বিউটি কি আর কখনো নষ্ট হবে বলো? এই আর্টের গায়ে যে বিউটিটা তুলে ধরা হয়েছে, এটি কখনো নষ্ট হবে না, না। তাই তিনি বলতে চাচ্ছেন যে আমার এই বাস্তব জীবনের থেকে এরা কত হ্যাপি যে তাদের বিউটি কখনোই নষ্ট হবে না। ঠিক এই বিউটি বলার পরপরই কবি বলতে চাইলেন, হ্যাঁ এই লেডির বিউটি কখনো নষ্ট হবে না, এটা ঠিক আছে, কিন্তু এই যে বিলাভেড, এই যে লাভার, এরা কি কখনো তাদের সৌন্দর্যটা কি কখনো এনজয় করতে পারবে বলো? তারা কি বাস্তব? তাদের ভিতরে তো সেই স্পিরিট বা হিউম্যান বোধটা নেই। অতএব তারা হয়তো সারা জীবন এরকমটাই থাকবে, কিন্তু তাদের ইচ্ছা কি কখনো পূরণ হবে? না। তাহলে তাহলে আর সৌন্দর্য থেকে লাভ কি হলো? অতএব যেখানে মানবিকতা নেই, যেখানে বাস্তবতা নেই, সেখানে সৌন্দর্য দিয়ে তো কোনো লাভ নেই, সেই সৌন্দর্য আমাদের কোনো কাজে লাগে না। অতএব এখানেই কই বলতেন যে আমার দুঃখ আছে, আমার রোগ আছে, জ্বর আছে, কিন্তু আমি তো মানুষ, আমি বাস্তব, অতএব আমি যেমনই থাকি আমি 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 সুখী বা আমি হচ্ছে হ্যাপি হওয়ার দরকার। কিন্তু এই ছবিতে কি আঁকা আছে না আছে ওটা দেখে যদি আমি আমার বাস্তব জীবনটাকে অস্বীকার করি, দুঃখে যদি জীবনটা ভাসিয়ে দিই, তাহলে এতে কোনো লাভ নেই। হ্যাঁ, তো এরকম একটা কম্প্যারিজন তিনি এখানে মেনলি টানবেন। তাই বলছে দেখো, প্রথমে তিনি ওর খুব প্রশংসা করবেন গ্রেশিয়ান আর্নের যে ছবিগুলো আঁকা, যে চিত্রগুলো আছে, সেগুলো খুবই তিনি প্রশংসা করবেন। প্রশংসা করার পর শেষে গিয়ে তিনি বুঝবেন যে আসলে এখানে কোনো লাভ নেই। তারপরে দেখো যে স্যার স্টিল এই যে আনরাভিজড। হ্যাঁ বলো। স্যার এই যে পাত্রটা, এটার নাম গ্রেসিয়ান আর্ন। হ্যাঁ, এটা আর্ন মানে হচ্ছে পাত্র, আর গ্রেশিয়ান মানে হচ্ছে, গ্রেশিয়ান কিসের সাথে রিলেটেড বলো তো? গ্রিস। 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 হ্যাঁ, গ্রিস মানে ওখানে হয়তোবা ওই পাত্রটা গ্রিস মিথোলজিক্যাল বিভিন্ন চিত্রকে তুলে ধরেছে, অথবা গ্রিসের কোনো একটা আর্ন, সেই জন্য এটাকে গ্রেশিয়ান আর্ন বলা হয়েছে। ঠিক আছে, কারণ আর্ন তো তৎকালীন যুগেই ব্যবহার করতো মানুষ। ওই যে বললাম না, যখন প্যাগানিজম বা মিথোলজিক্যাল যেসব কাহিনীগুলো আছে, তখন এগুলো ওদের বিশ্বাসে তারা এগুলো তৈরি করতো। তাই বলছে দাউ স্টিল আনরাভিস ব্রাইড অফ হোয়াইটনেস। দেখো, দাউ স্টিল আনরাভিসড ব্রাইড অফ হোয়াইটনেস। ব্রাইড মানে কি বলতো? ব্রাইড কি? স্যার কোনে? কোনে। কোনে মানে বউ, তাই তো? ব্যাপারটা এরকম, বউ সেজে যাচ্ছে যে কোনে। কার কোনে? কোয়াইটনেসের, নীরবতার। কেন নীরবতা বলা হয়েছে? কারণ এর ভিতরে তো আর জীবন নেই। দাও বলতে আসলে কাকে টার্ম করা হচ্ছে সেটাকে বোঝো। দাও বলতে কিন্তু এখানে টার্ম করা হচ্ছে গ্রেশিয়ান আর্নকে।
ঠিক আছে তো? তা সেই আর্নটা দেখার পর কবি খুবই মানে মুগ্ধ হয়েছিলেন, মোহিত হয়েছিলেন, এবং তাকে তিনি এই বলে সম্বোধন করলেন যে আনর্যাভিস ব্রাইড। আনর্যাভিসড কথার ভিতরে একটা সেন্সুয়াল ইমেজ আছে, সেই সেন্সুয়াল ইমেজটা নিশ্চয় তোমরা ধরতে পেরেছ। কারণ কোয়াইটনেসকে যদি আমরা বর ধরি আর গ্রেসিয়ান আর্নকে যদি আমরা কোণে ধরি, তাহলে বর কোণের ভিতরে যে ফিজিক্যাল রিলেশনশিপ হয় সেটা এখনো হয়নি। মানে বিয়ের আগ পর্যন্ত এই ব্রাইড এখনো আনর্যাভিসড আছে। র্যাভিসড মানে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখি, আরে বাবা কাজ হয় না কেন, স্যার এখনো পবিত্র আছে, এটাই হ্যাঁ, বুঝি। পবিত্র, হ্যাঁ দেখেন এই থেকে বলছে, এটা খেয়াল করো, নট র্যাভিস, সেক্সুয়ালি অ্যাসাল্টেড অর ভায়োলেটেড অর পিওর, যেটা আমরা বাংলায় বলে থাকি ওই যে সতী বলি না, সতী হিন্দু ধর্মের সঙ্গে বলে থাকে। সতী নারী। হ্যাঁ, সতী মানে এখনো যে তার সতীত্ব হারায়নি, ব্যাপারটা এরকম। চ্যাস্টিটি যেটা হারায়নি। হ্যাঁ, তার মানে কি এখানে সেটা দিয়ে কি বলতে চাইলো আসলে, যে তিনি কেন এটাকে আনর্যাভিসড বললেন এবং কোয়াইটনেসকে কেন তিনি বর হিসাবে ধরলেন, আর গ্রেসিয়ান আর্নকে কিন্তু কেন তিনি তাকে এখন ব্রাইড হিসাবে কল্পনা করলেন, এটার কারণটা কি বলো? কারণ স্যার এখনো কি ওখানে মানে মরদেহের ইয়ে রাখা হয় নাই নাকি না না এরকম না, ওটা কিছু? না, ওটা না, মানে এখানকার যে ইমেজগুলো সেগুলো এখনো নষ্ট হয়নি। যেমনটা সেই আজ থেকে হয়তো হাজার হাজার বছর আগে তৈরি করা হয়েছিল যেমন, ঠিক তেমনই এখনো আছে। এখনো তার গায়ে কোনো রকম স্পর্শ করা হয়নি, মানে তার কোনো কিছু এখনো নষ্ট হয়নি, বুঝতে পারছো? এবং যেখানে লেখা আছে সেখানে তো কোয়াইটনেস আছে, নীরবতা, অতএব নীরবেই তুমি এভাবেই থেকে গেছো। এটা গেল তাহলে প্রথমে ব্রাইড হিসাবে তুলনা করলো, তারপরে কার সাথে তুলনা করছে দেখো, দাও ফস্টার চাইল্ড, তারপরে বলছে ফস্টার চাইল্ড অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। ওই যে কোয়াইটনেস আর সাইলেন্স তো একই জিনিস। তাহলে তিনি তাকে এই গ্রেসিয়ান আর্নকে কি পার্সনিফাই করছেন এই জায়গায়? এখানে লিটারি টার্মস আছে কি পার্সনিফিকেশন নাকি? তাকে ব্রাইডের বলে তো তুলনা করা হলো, তাকে ফস্টার চাইল্ড বলা হচ্ছে কার? সাইলেন্স অ্যান্ড স্লো টাইম। কারণ কি এই যে গ্রেসিয়ান আর্ন, এ তো যদি এইভাবেই তাকে রাখা হয় সে এখন হাজার হাজার বছর টিকে থাকবে। আমরা কি মানুষরা কি টিকে থাকবো বলো? অতএব আমাদের কাছে টাইম খুব দ্রুত যাচ্ছে, কিন্তু তার কাছে কি টাইম দ্রুত যাচ্ছে বলো? আমাদের কাছে টাইম কেন দ্রুত যাচ্ছে? কারণ আমরা বয়স হয়ে যাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি মারা যাব। এই যে বয়স 40, এই যে বয়স 50, এই 60, এই তো মারা গেলাম। মানে আমরা সবসময় টাইম গুনছি এবং মনে হচ্ছে টাইম যেন আমাদের কাছে খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু যেটা ধ্বংস না, যেটা ইমমর্টাল, তার কাছে কি টাইম ফাস্ট না স্লো যাবে সে কি ভাববে বলো তো? তার কাছে কি টাইম স্লো না ফাস্ট এটা কি ভাবার টাইম আছে তার? টাইম কোনো বিষয় না স্যার। না। তার মানে তার জন্য বলা হচ্ছে কি তুমি হচ্ছে ফাস্টার চাইল্ড, কিসের? সাইলেন্স অ্যান্ড স্লো টাইমের, নীরবতা এবং ধীর গতির ফাস্টার, মানে তোমাকে তারা লালন করে রেখেছে, মানে তোমার এখনো কোনো কিছুই ধ্বংস বা নষ্ট হয়নি। ঠিক আছে? তাহলে কবি ওটা দেখেই খুবই মোহিত হয়েছেন যে এইরকম একটা জিনিস সে কবে তৈরি করেছে, অনেক আগের মানুষে হয়তো তৈরি করেছে, কিন্তু এখনো কত সুন্দর আছে। তাহলে কে তাকে এত যত্ন করে রাখলো? যত্ন করে রাখছে কে? এই সাইলেন্স অ্যান্ড টাইম তাকে যত্নয়ে রেখে দিয়েছে, তার কোনো ক্ষতি কোনো ধ্বংস হয়নি। তার বলছে সিলভিয়ান হিস্ট্রিয়ান হু কানস দাস এক্সপ্রেস আ ফ্লাওয়ারি টেল মোর সুইটলি দেন আওয়ার রাইম। বলতেছে অতএব এই যে সিলভিয়ান হিস্ট্রিয়ান, সিলভিয়ান বলতে একটা এলাকাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো, যেখানকার ইতিহাস বিদদেরকে নির্দেশ করা হচ্ছে। দেখো দেখো বলছে the Sylvian historian refers to the way in which the urn tells the tale. Sylvian means by definition inhabitants of a forest, একটা প্লেস, একটা জায়গা। হ্যাঁ, এটা সিলভিয়ান বলছে কোন একটা ইনহ্যাবিটেন্ট অফ আ ফরেস্ট, বিশেষ করে a person or animal or spirit that lives in a forest. This implies that the Sylvian historian who is located and familiar with the woods is best fit to tell the tale. আচ্ছা, টেল দ্য টেল, এই দুটো টেলের মধ্যে পার্থক্য কি?
এই TELL এর পার্ট একটা এটা কি মনে বলা আর স্যার একটা মনে কিছু গল্প বলা, একটা কাহিনী। গল্প। গল্প, তাই তো? একটা কাহিনী, একটা হলো বলা। তার মানে বলছে যে যারা এর সাথে রিলেটেড, মানে এখানে এরকম কিছু জিনিস পাবো। তাই বলছে সিলভিয়ান হিস্ট্রিয়ান হু কান্স দাস এক্সপ্রেস আ ফ্লাওয়ারি টেল মোর সুইটলি দ্যান আওয়ার রাইম। মানে এই যে আমি যে কবিতা লিখছি, আমি যে রাইম লিখেছি, তাই না, পয়েম লিখেছি, এই পয়েমের থেকে বরং এই যে আর্নের গায়ে যে সুন্দর টেল বা গল্প ফুটিয়ে তোলা হয়েছে, এই গল্প দিয়েই বরং একটা বিষয়কে ভালো মতো এক্সপ্রেস করা যাবে, সুইটলি এক্সপ্রেস করা যাবে, যেটা আমাদের রাইম দিয়ে হয়তো বা এক্সপ্রেস করা সম্ভব না। তাহলে কি গল্প আছে এখানে? বলছে হোয়াট লিভ ফ্রিঞ্জড লিজেন্ড হর্নস অ্যাবাউট দাই শেপ অফ ডেইটিস অর মর্টালস অর অফ বোথ। বলছে এই যে তোমার গায়ে কি করা হয়েছে, কিছু শেপ বা খোদাই করে আঁকা হয়েছে কিছু ইমেজ। এই ইমেজগুলো কি করছে? লিজেন্ড মানে কিছু গল্প কাহিনীকে আমাদের কাছে তুলে ধরছে। আর এই গল্প কাহিনীগুলো কার? হতে পারে ডেইটিস আর হতে পারে মর্টালস। মর্টালস মানে মানুষ, তাই তো? আর ডেইটিস মানে কি? দেবতা, তাই তো, বা দেবী। তাই বলতেছে, তাই কবির প্রশ্ন এটা, কবি প্রশ্ন করতেছে এই গ্রেশিয়ান আর্নকে, এই যে লিভ ফ্রিঞ্জ মানে কি? ফ্রিঞ্জ মানে বুঝো তো, মানে এই কাহিনীগুলো আমরা যখন কোনো পাত্র, এই যে দেখো তো, এত ছোট থাকলে তো দেখানো মুশকিল হয়ে যায়, এটা একটা সমস্যা। ইমেজগুলো কেমন ছোট এসে ধরা দেয়। এই যে দেখো, এই যে মনে করি আর্নটা, এই আর্নের গায়ে এই যে যে নকশা করা আছে উপরে বা নিচে, এগুলো বলে ফ্রিঞ্জ। হ্যাঁ, দেখো ফ্রিঞ্জের মিনিংটা আমরা একটু দেখি। আমরা কোনো পাত্রের ইয়াকে কি বলি? কানা বলি না, মানে কানাই কানাই বলি না, ওই যে একদম ফ্রিজ বলতে এই যে যেমন এখানে দেখাচ্ছে কোনো পর্দা, মানে কোনো গ্লাস বা হচ্ছে কোনো পাত্র, পাত্রর ঠিক উপরের কানা অংশটা, কানায় যেটা বলি, সেখানে যে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা থাকে, ডিজাইন করা থাকে, এটা বলে ফ্রিঞ্জ, তাই তো? তাহলে দেখো তো এই পাত্রেও তো ফ্রিঞ্জ করা আছে, তাই না? এই যে এই গায়ের এইগুলো দেখো, এগুলো দিয়ে নকশা করা আছে, তাই না? এই যে নকশা করে দেওয়া আছে। তাহলে এই যে নকশাগুলো, এগুলো কিসের নকশা? এগুলো কি দিয়ে করা? এগুলো এই কবিতার ভাষায় এখানে কি বলা হয়েছে এটা বলো তো? ডেইটিস আর মর্টালস নাকি? না, ও সরি, লিভ। লিভ ফ্রিঞ্জড। লিভ মানে কি? স্যার পাতা। পাতা, হ্যাঁ। তাই বলতেছে এই যে তোমার যে গায়ে, হ্যাঁ, শেপে যে বিভিন্ন লতা বা পাতা দিয়ে ডিজাইন করা যে লেজেন্ডগুলো, মানে প্রথমে একটা গল্প আছে, গল্পটাকে আবার সুন্দর করে পাতা দিয়ে চারিপাশে ঘিরে ধরা হয়েছে। মানে এখানে তো একটা গল্প নেই, অনেকগুলো গল্প এখানে তুলে ধরা হয়েছে। তাই তাই বলছে যে হোয়াট লিভ ফ্রিঞ্জড লিজেন্ড হর্নস অ্যাবাউট দাই শেপ। তোমার গায়ের এই যে শেপ, এই যে ইমেজ, এই ইমেজগুলো কোন লিজেন্ডকে তুলে ধরছে? আর এই লিজেন্ডগুলোই বা কাদের? এগুলো কি কোনো ডেইটিস মানে কোনো দেবতা বা দেবীর, নাকি এগুলো মানুষের, নাকি উভয়ের, অর অফ বোথ? তাতে এই গল্পগুলো কাদের? অথবা এটা কি ইন টেম্পি, অথবা এই যে ডেইটিস বা মর্টালসগুলো যারা আছে, এরা কি টেম্পিতে নাকি ডেলস অফ আর্কেডিয়ার? মানে এখানে স্থান বলছে যে এগুলো কোথাকার, এরা কোন জায়গার এই দেবতাগুলো। দেখো টেম্পি কি এক ধরনের জায়গা, হ্যাঁ, মানে এখানে রেফারেন্সগুলো হচ্ছে সবচেয়ে ব্যাপার। দেখো এটা একটা জায়গা, যদি এখানে এখনকার দেখাচ্ছে, যদি মিথোলজিক্যাল দেখি, আচ্ছা এর জন্য দিচ্ছে, কম্পিউটারে কাজ করে না কে? দেখে যে হচ্ছে দ্য ভেল অফ টেম্পি, হ্যাঁ, এটা হচ্ছে গ্রিসে, লাইস অ্যাট দ্য ফুট অফ মাউন্ট অফ অলিম্পাস, হোম অফ গ্রিক গড, যেটা হচ্ছে গ্রিক গডদের হোম বা বাড়ি বা বাসা। তার মানে এই যে প্রথমে তিনি যে মর্টাল বললেন, যেহেতু তিনি বলেছেন কি ওই যে দাই শেপ অফ ডেইটিস, তাহলে ডেইটিসদের অবস্থান কোথায় বলা হচ্ছে? ইন টেম্পি, তাই না?
এটা কি টেম্পির ওই ডেইটিসরা, অথবা ডেলস অফ আর্কেডিয়া? তাহলে আর্কেডিয়া আরেকটা জায়গা। দেখো এবার আর্কেডিয়াটা কোথায়, দেখো বলছে কি ডেলস অফ আর্কেডিয়া হচ্ছে দ্য ভ্যালিজ অফ আর্কেডিয়া ইন গ্রিস, আ প্লেস টু এপিটোমাইজ রাস্টিক কন্টেনমেন্ট অর সিম্পলিসিটি। মানে এখানে দেখানো হচ্ছে আরেকটা জায়গা যেখানে মানুষরা বসবাস করত, ঠিক আছে? তো যেখানে মানুষ তাদের পার্থিব জীবনটাকে রেফার করতে এখানে ডেল বলা হয়েছে, কারণ এখানে মর্টাল শব্দটা ইউজ করা হয়েছে। তাহলে মর্টালদের অবস্থান কি আর্কেডিয়া ডেলে, নাকি দেবতাদের অবস্থান হচ্ছে ইন টেম্পি? তার মানে এইখানে যে ইমেজগুলো আমরা দেখতেছি, কবির প্রশ্ন ওই আর্নের কাছে যে এই ডেইটি বা এই যে মর্টাল আমরা দেখতেছি, এদের শেপ আমাদেরকে কি গল্প বলে, সেটা হলো প্রশ্ন। কি কথাটা কি বুঝতে পেরেছো? একটু লাইনটা বলো, এখানে একটু প্যাচ লেগে যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। জি স্যার বুঝেছি। এখানে যে 2-3টা জিনিস একবারে প্যাচ লাগায় ধরা হয়েছে, ঠিক আছে? তো বলছে যে এই শেপটা কাদের, এগুলো কি টেম্পির কোনো দেবতাদের, নাকি আর্কেডিয়া ডেলের কোনো মানুষের গল্প, সেটা একটু আমাকে বলো। মানে ইমেজটা দেখেই কবি হতবাক হয়ে গেছে যে কি সুন্দর সেগুলোকে দেখতে, হ্যাঁ। এবং তিনি অ্যামেজড হয়ে আর্নকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করতেছে, বলছে কি হোয়াট মেন আর গডস আর দিস? বলছে এগুলো কি আমাদের মতো কোনো মানুষ, নাকি এরা কোনো গড বা দেবতা? হোয়াট মেইডেন্স লোথ? আর এই যে মেইডেনগুলো আছে, এই মেইডেনগুলো, লোথ মানে বুঝো তো আবার কি জিনিস? মানে কল্পনা একটা ইমেজ ধরে নাও, ইমেজ না ধরে নিলে কিন্তু বুঝতে পারবে না। লিটারাল মিনিং দিয়ে কিন্তু এই কবিতা বোঝা মুশকিল, তোমাকে একটা ইমেজ তৈরি করে নিতে হবে। আচ্ছা, লোদের LOT LOATAC, দেখো লোদ মানে কি? কোনো কিছুর প্রতি ডিসলাইক আর ডিসগাস্ট ফিল করা, মানে কোনো কিছু এড়িয়ে যাওয়া। এই যে আমরা একটা প্রথমে যে একটা ইমেজ পেয়েছিলাম, এই ইমেজে কি করছিল এই জায়গায় বলো তো? এই যে লেডিটা, মনে হচ্ছে না যে এই লেডিটা কোনো কাউকে এড়িয়ে যেতে চেষ্টা করছে, মনে হচ্ছে ওকে ঘৃণা করতেছে, স্যার লজ্জা পাইতে ছুঁইতে দিতে চাচ্ছেন না। তাই বলছে এই মেইডেনগুলো কি লোধ করতেছে, মানে এরকম করতেছে কেন, কোনো কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে কেন? তাই বলছে হোয়াট মেইডেন্স লোধ অর হোয়াট ম্যাড পার্সুট, অথবা এই ম্যানগুলোই বা ম্যাডের মতো এত তাদের পিছনে পার্সুট করছে কেন? তাহলে মেয়েগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আর ছেলেগুলো তাদেরকে ধরার চেষ্টা করতেছে, এটা এমন করতেছে কেন? হোয়াট স্ট্রাগল টু স্কেপ, আর মেয়েগুলো এই কি এড়ানোর জন্যই এত স্ট্রাগল করতেছে, স্কেপ করা মানে হোয়াট স্ট্রাগল টু স্কেপ, মানে মেয়েগুলো বা এই যে মেইডেনগুলো কি এড়িয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করতেছে। অথবা হোয়াট পাইপস অ্যান্ড ট্রিম্বেলস, অথবা যারা বাঁশি বাজাচ্ছে, এখানে কেউ হয়তো দেখা যাচ্ছে বাঁশি বাজাচ্ছে, এমন চিত্র আছে যেখানে দেখা যাচ্ছে কিছু রাখাল বা কিছু মেষপালক বা কিছু মানুষ বাঁশি বাজাচ্ছে। তা বলতেছে এই বা কি বাঁশি বাজাচ্ছে, অ্যান্ড ট্রিম্বেলস, এবং এখানেই বা সে কি ধরনের মিউজিক তৈরি করে। দেখো ট্রিম্বেলস আবার কি নির্দেশ করে, তাহলে অনেক ওয়ার্ডেরও ব্যাপার রয়েছে, সেন্সেরও ব্যাপার রয়েছে। এই যে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টাল, হ্যাঁ, এই যে এখানে এই ট্রিম্বেলস মানে হচ্ছে এই যে এটা বাজিয়ে এবং বাঁশি বাজিয়ে গান করা অর্থে বোঝাচ্ছে। ওই যে আমরা একটা ইমেজ দেখলাম, হ্যাঁ, যে একজন বাঁশি বাজাচ্ছে আর একজন কি কি করতেছে, এরকম হাতে, আমরা যদি ইমেজটা বানিয়ে আসি একটু, দেখো এই ইমেজটা খেয়াল করো, এখানে এ কিন্তু বাঁশি বাজাচ্ছে, তাই না? পাইপ মানে বাঁশি বাজাচ্ছে, আর এ কি করতেছে, এই যে ট্রিম্বেল বা হচ্ছে এটা কি বলি আমরা বাংলা কথায়, এই যন্ত্রটাকে খঞ্জনা, এই যে, হ্যাঁ, এইটা বাজাচ্ছে একজন, হ্যাঁ, একজন এইটা বাজাচ্ছে আর একজন বাঁশি বাজাচ্ছে। তাই বলছে এটা কি বাজাচ্ছে, কি করতেছে এরা, তার প্রশ্ন। তাহলে হোয়াট পাইপস অ্যান্ড ট্রিম্বেলস, হোয়াট ওয়াইল্ড এক্সট্যাসি, আর এটা এত মানে এত কেন এরা উচ্ছ্বসিত, কারণটা কি, উচ্ছ্বাস করতেছে কিসের? তাহলে এই যে ইমেজ, এই ইমেজে আমরা দেখতেছি এরা খুব আনন্দ করতেছে, না, এরা খুব মজা করতেছে। তাহলে এদের মজার কারণই বা কি, এত উচ্ছ্বসিত হওয়ার কারণই বা এদের কি? এই এতগুলো প্রশ্ন কিন্তু কবি করে ফেলেছে। কাকে করেছে প্রশ্নগুলো? হ্যাঁ, এই গ্রেসিয়ান আর্নকে করেছে, তাই না? এখানে দেখো একটা প্রশ্ন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এইগুলোকে এখন তিনি পরবর্তী স্টেঞ্জাতে বর্ণনা করবেন। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে অনেকগুলো ইমেজ আছে, এখানে কোনো একটা ইমেজ নাই, এক একটা ইমেজ এক একটা বিষয়কে বলার চেষ্টা করছে।
তা কবি প্রথমে কি করলেন, আমাদেরকে ইন্ট্রোডিউস করলেন যে এই ব্যাপারটা আমরা এখানে দেখছি, তারপরে তিনি এগুলোকে ধাপে ধাপে এখন বলবেন। এইবার বলছে কি, এই লাইনটা কিন্তু কোটেশন হিসেবে ব্যবহার করতে হবে, যেহেতু একটু মনে রাখবা যে এরা যে এই যে এরা যে পাইপ বাজাচ্ছে, এরা যে ট্রিম্বেলস বাজাচ্ছে, এরা যে খুব আনন্দ করতেছে, এই আনন্দ কি মানে ইয়ার উপরে ছবি অঙ্কন করা আছে, কিন্তু আসলে কি ওর কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি? কোনো ছবিতে একজন মনে করে হারমোনিয়াম বাজাচ্ছে, ছবি তোলা, তা হারমোনিয়ামের সাউন্ড কি আমরা শুনতে পাবো? না স্যার। কিন্তু কল্পনায় আমরা কি এটা ভাবতে পারি না যে এরকম করে সে হারমোনিয়াম বাজাচ্ছে? কল্পনায়। জি স্যার। তাহলে এরা যে পাইপ বাজাচ্ছে, এরা যে ট্রিম্বেলস বাজাচ্ছে, কবির মতে হার্ড মেলোডিস আর সুইট, যদি এদের মিউজিকটা আমরা শুনতে পাই তাহলে তো খুব ভালো, তাহলে তো আমরা বুঝতামই যে গান। কিন্তু বাট দোজ আর হার্ড আর সুইটার, কিন্তু যেগুলো আসলে আমরা শুনতে পাই না ফিজিক্যাল ইয়ার দিয়ে, সেগুলো হচ্ছে আরো সুইটার, কারণ আমরা কল্পনায় নিজের মতো করে ভেবে নিতে পারি। ঠিক আছে? তাই বলছে যে মনে করো একজনের ছবি আমার কাছে পাঠিয়েছিল, মনে করো আমি মোবাইলে কারোর সাথে মনে করো চেনা জানা হয়েছে, হ্যাঁ, কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে, যেটা এখন আমাদের ভিতরে একটা সম্পর্ক হচ্ছে, তো আমরা কি তাকে দেখার আগ পর্যন্ত আমরা কল্পনায় একটা কিন্তু ইমেজ ধরে নিতেই পারি, তাই না? আমি হয়তোবা ধরেছি কেক সবচেয়ে সুন্দরী, হ্যাঁ, তার মতো করে একজনের কল্পনা করে নিয়েছি যে এরকম হবে হয়তোবা, হ্যাঁ, আর হয়তো যে মেয়ে সে হয়তো ছেলেটাকে ধরে নিয়েছে এরকম হয়তো হবে, শুন, তাহলে কল্পনায় সে মনে করো চমৎকার করে ভেবে নিতেই পারে, তার মতো করে রঙে ঢঙ্গে সাজিয়ে নিতেই পারে। কিন্তু মনে করো এখন দুইজন একজন একজনের সাথে দেখা করবে, ঠিক ওই আমাদের লাঞ্ছন গল্পের মতো, মনে আছে জি স্যার। লাঞ্ছন গল্প? জি স্যার। কবি কিন্তু লেডিকে তার নিজের মতো করে অনেক কিছু ভেবে নিয়েছিল, এইরকম হবে, সেরকম ইয়ং হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম ভাবে তাহলে কল্পনায় অনেক কিছু ভাবা যায়, কিন্তু সেইটা বেশিক্ষণ সুইট থাকে না, যখন বাস্তবতায় আমরা দেখি যে আমাদের কল্পনার সাথে মিলছে না। তাই বলছে হার্ড মেলোডিস আর সুইট, যে মেলোডিগুলো আমরা শুনি সেগুলো তো সুইট, কিন্তু যে মেলোডিগুলো আমরা শুনি না সেগুলো আরো সুইটার হয়, কিসের কারণে? উইথ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, না, এখানে মেইনলি ইমাজিনেশন পাওয়ারটাকে দেখানো হবে। দেয়ারফর অতএব সফট পাইপস প্লে অন, অতএব যে পাইপ বাজাচ্ছ তাকে কবি বলতেছে আরো বাজিয়েই যাও পাইপ, হ্যাঁ, তোমার সাউন্ড হয়তো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু কল্পনায় তোমার পাইপের সুইটনেসটাকে আমি যেন ফিল করতে পারছি। বলছে নট টু দ্য সেন্সুয়াল ইয়ার, আমার এই ফিজিক্যাল ইয়ার দিয়ে নয়, বাট মোর ইন্ডিয়ার্ড, বরং তার থেকে আরো প্রিয় বা গভীর, তাই তো এমন ইয়ার দিয়ে আমি তোমার পাইপের মিউজিকটা শুনছি। সুতরাং পাইপ টু দ্য স্পিরিট ডেইটিস অফ নো টোন, তাইতে কি কি বলছে? অতএব তুমি পাইপ করো, বাঁশি বাজিয়ে যাও, কাদের জন্য? টু দ্য স্পিরিট ডেইটিস, এই যে যারা ডেইটি আছে, এই যে যারা এখানে নাচা গানা করতেছে, তাদের উদ্দেশ্যে তুমি আরো বাজিয়ে যাও। হয়তো বা কোনো টোন নেই মিউজিকের, কিন্তু তারপরও আমার কাছে মনে হবে কি এগুলো আরো বেশি সুইটার। তার মানে কবি বলতে যাচ্ছে যে তুমি খুবই হ্যাপি, তুমি যে এই যে বাঁশি বাজিয়ে যাচ্ছ, সেই কবে বাঁশি বাজানো শুরু করছো? এখনো বাঁশি কিন্তু বাজাতেই আছো, এবং তুমি এটা বাজাতেই থাকবে, প্লে অন, তুমি বাজিয়েই যাও, কারণ তোমার ক্ষুধা লাগবে না, তোমার বাসায় যাওয়া লাগবে না, তুমি তো সারা জীবন এরকম ভাবে বাঁশি বাজিয়েই যাবে। ক্লান্ত হবে না স্যার? হ্যাঁ, তার বাঁশি কি বন্ধ হবে বলো? জি না স্যার। এই যে বেটা যে বাঁশি বাজাচ্ছে, এ তো মনের সুখে যে অবস্থায় আছে, এ সারা জীবন মনের সুখেই থাকবে, তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, বাড়ির অত্যাচার নেই, খাবার নেই, দাবার নেই, সারা জীবন সে বাঁশি বাজিয়েই যাবে। আর এই বাঁশির সুর শুনে এই যে ডেইটিগুলো এরা আনন্দ করতেই থাকবে, তাদের দুঃখের কোনো ছোঁয়া তারা কখনোই পাবে না। ওই জন্য বলছে তোমরা তো সুখ, তাই বলবি দেখো। এবার বলছে ফেয়ার ইউথ, তাহলে এতক্ষণ বললো হচ্ছে পাইপ যে বাজাচ্ছিল তার কথা। এবার বলছে ফেয়ার ইউথ, এইখানে একজন ইউথ আছে, হয়তো একজন যুবক আছে, বিনিথ দ্য ট্রিজ, যে গাছের নিচে বসে আছে বা দাঁড়িয়ে আছে, দাও কানস লিভ দাই সং, ও হয়তো বা বাঁশির তালে তালে সে আসলে গান করতেছে। তাহলে ফিয়ার ইউথ কি করছে? সে গান করতেছে। তাই বলছে তুমি কখনোই তোমার গান তুমি ছাড়তে পারবে না। বলছে দাও কানস নট লিভ দাই সং, তুমি তোমার গান কখনোই ছাড়তে পারবে না। কারণটা কি? তার গান বন্ধ হবে না কেন বলো? কারণ ইমেজ তার চেঞ্জ হবে না। হ্যাঁ, সে তো ইমেজ অবস্থায় আছে নাকি, সে স্থির অবস্থায়, তো সে গান করতেছে তো গানই করতেছে, অতএব সে তো কখনোই তার গান ছাড়তে পারবে না, এবং তার যে ফেয়ার ইউথ সেটাও কখনো ফেড হবে না। তাই বলছে কি নর এভার ক্যান দোজ ট্রিজ বি বেয়ার, আর তুমি যে গাছের নিচে এই বসে বসে গান করতেছো, সে গাছও তো কখনো
পাতা শূন্য হবে না? গাছ যদি বসন্ত থাকে তো এখন আজীবন বসন্তই থেকে গেল। গাছের পাতা কি ঝরে যাবে বলো? না স্যার। কখনোই ঝরবে না। তার মানে ওরা কত হ্যাপি না? বোল্ড লাভার। আর তুমি যে লাভার, হ্যাঁ, সাহসী লাভার, নেভার নেভার কান্স দাও কিস। তুমি এই যে চেষ্টা করতেছো, হ্যাঁ, এই যে এই ইমেজের মাধ্যমে যে তুমি হয়তো বা তাকে ধরার চেষ্টা করতেছো, হ্যাঁ, একটু তাকে টাচ করার চেষ্টা করতেছো, সেটা হয়তো তুমি করতে পারবে না। দাও উইনিং নিয়ার দ্য গোল ইয়েট। তুমি হয়তো বা গোলের কাছাকাছি গেছো, তুমি গোলটা পুরোপুরি এখনো উইন করতে পারোনি, তারপর তো তোমার দুঃখ করার কিছু নাই। ডু নট গ্রিভ, তোমার দুঃখ করার কিছু নাই। কারণটা কি বলো? কেন দুঃখ করার কোনো কারণ নেই কেন? যে তাকে সে ধরতে পারতেছে না, তাকে সে কিস করতে পারতেছে না, কিন্তু কবি তাকে বলছে তোমার দুঃখ করারও কোনো কারণ নেই। কারণটা কি বুঝতে পারছো নাকি? কেটে গেল? আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা কোথায় গিয়ে শেষ করছিলাম জানো? আমরা কোথায় গিয়ে শেষ করছিলাম? এই যে দাও কিস, এই পর্যন্ত? এর আগে না স্যার, আগের লাইন। আচ্ছা, এবার বলা হচ্ছে কি দেখো, অতএব বলা গেল কি যে তুমি কখনো তোমার গান ছাড়বে না। এখানে যে গাছগুলো আছে সেই গাছের পাতাও কখনো ঝরে যাবে না। এরপর বলা হচ্ছে তাহলে এতক্ষণ কাকে টার্ন করলো? দেখো এখানে কিন্তু আমরা ইয়াগুলো ধরে নিই। প্রথমে টার্ন করলো কাকে? পাইপারকে, তাই না, যে বাঁশি বাজাচ্ছে। তারপরে টার্ন করলো কাকে? ফেয়ার ইউথ, যে গান করছে। এরপর বলছে বোল্ড লাভার, হ্যাঁ, নেভার নেভার কান্স দাও কিস। দেখো এই যে মনে করো, এই যে এ হচ্ছে মনে করো লাভার, এটা হচ্ছে বিলাভেড, হ্যাঁ, লাভার হয়তো বা বিলাভেডকে ধরার চেষ্টা করতেছে, হয়তো বা কিস করারও চেষ্টা করতেছে। তা কবির মতে যে তুমি সাহসী লাভার, কিন্তু কখনোই তুমি তাকে কিস করতে পারবে না। দো উইনিং নিয়ার দ্য গোল ইয়েট, হ্যাঁ, তুমি হয়তো বা তাকে ধরার চেষ্টা করেছো, তুমি প্রায় তোমার গোলের কাছাকাছি চলে গেছো, কিন্তু গোল তো পূরণ হয়নি। আর এ কারণে কবি তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে ডু নট গ্রিভ। এ নিয়ে অবশ্য তুমি মন খারাপ করো না। মন খারাপ না করার কারণটা কি বলো? কেন কবি তাকে মন খারাপ করতে নিষেধ করতেছে? যদিও সে তার গোল এখনো পৌঁছাতে পারলো না, গোল পূর্ণ করতে পারলো না, বলো কি কারণে মন খারাপ করতে নিষেধ করতেছে? কারণ ওইটা তো অতীত। মানে তারা তো এই বয়সটা কখনো মেয়েটা তো আর হারিয়ে যাবে না, মেয়েটা তো থাকতেছেই। হ্যাঁ, মেয়েটা আজীবন তার সামনেই থাকবে, তাই না? সে তো তার কাছ থেকে হারিয়ে যাবে না, এবং সে তার ওই সৌন্দর্যেই থাকবে। তাই বলছে দেখো, শি ক্যান নট ফিড, কারণ সে তার সৌন্দর্য তো হারাবে না। অ্যান্ড দো দাও হ্যাজ নট দাই ব্লিস, যদিও তুমি তোমার ইচ্ছাটা এখনো পূরণ করতে পারোনি, ফর এভার উইল দাও লাভ, তুমি তো তাকে সারা জীবন ভালোবেসেই যাবে। অ্যান্ড শি বি ফেয়ার, এবং সেও আজীবনই সুন্দরী থেকে যাবে। সুতরাং তুমি তাকে কিস করতে পারছো না বা তাকে তুমি ধরতে পারছো না, এর জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ তুমি আজীবন এমনই থাকবে এবং তুমি তাকে আজীবন ভালোবেসেই যাবে এবং সে তোমার কাছে আজীবনই থাকবে, এই সুন্দর অবস্থাতেই থাকবে। আচ্ছা, এটা দিয়ে কবি আসলে কি বলতে চাচ্ছে? তাহলে এইগুলো যে কবি পজিটিভ কিছু বলছে, তার মানে কবির নিশ্চয়ই এরকম কিছু নেগেটিভ বিষয় আছে, তাই না? কবি একজনকে ভালোবাসছিলেন, সে হয়তো তাকে সে আর ভালোবাসছে না, তাই না? তারপরে তার সৌন্দর্য হয়তো আর আজীবন থাকবে না। এইভাবে তিনি বলতে চাচ্ছেন যে তোমরাই হ্যাপি, তোমরাই সুখী, কারণ তোমরা তোমাদের অবস্থানটা এইরকম আজীবন ধরে থাকবে, কিন্তু আমরা মানুষরা সেটা থাকতে পারবো না। দেখো এরকম করে বলবে আর কি। এর বলছে স্যার কবি তার নিজেরই হতাশা লুকাচ্ছে এখানে। হ্যাঁ, হতাশাকে লুকিয়ে ফেলতে যাচ্ছে যে এটাই। স্যার কবি তাড়াতাড়ি মারা যাবে এটাই বলতেছি এই জন্য। তার বলছে দেখো আমরা পড়বো পরবর্তীতে এগুলো লেখার পিছনে কারণটা কি ছিল। দেখো ও হ্যাপি হ্যাপি বাউ, আর কবি এবার গাছের ডালগুলোকে বলতেছে তোমরা কত সুখী না, দ্যাট ক্যান নট শেড ইউর লিভস, যে তোমরা তোমাদের এই যে পাতা তোমরা কখনোই ঝরাবে না, নর এবার বিট দ্য স্প্রিং অ্যাড ইউ, আর তোমাদের যে এখন বসন্ত চলছে এই বসন্ত কখনোই তোমাদেরকে বিদায় জানাবে না। মানে তুমি তোমার এই গাছে আজীবন বসন্ত লেগেই থাকবে। অ্যান্ড হ্যাপি মেলোডিস, আর যে গান গাচ্ছিলা আনওয়ারিড, তুমি তো অক্লান্তভাবেই ফর এভার পাইপিং সংস ফর এভার নিউ, হ্যাঁ, সবার কাছে তুমি নতুন রূপে প্রতিনিয়ত এভাবেই গান তোমার বাঁশিতে বাজিয়েই যাবে, বাজিয়েই যাবে।
তাহলে গাছকে হ্যাপি বলতেছে, পাইপারকে হ্যাপি বলতেছে, মোর হ্যাপি লাভ, মোর হ্যাপি, হ্যাপি লাভ। দেখো হ্যাঁ, যে আরো তুমি যে ভালোবাসছো, প্রেম, তুমি কত সুখী, কারণ কি ফর এভার ওয়ার্ম অ্যান্ড স্টিল টু বি এনজয়েড। তোমাদের ভালোবাসা হ্যাঁ চিরজীবন এরকম ভাবে ওয়ার্মই থাকবে এবং ফর এভার তোমরা এটাকে এনজয় করতেই থাকবে। ফর এভার প্যান্টিং অ্যান্ড ফর এভার ইয়াং, তোমরা তোমাদের ভালোবাসার মধ্যে দীর্ঘশ্বাস প্যান্টিং, হ্যাঁ সেটা সারা জীবন থাকবে, অ্যান্ড ফর এভার ইয়ং, এবং তোমরা আজীবন তোমাদের এই তোমাদের তাই তো ইউথ সহ তোমাদের ভালোবাসা সবসময় এই ইয়ংই থাকবে, কখনো ফেড হয়ে পেন্টিং কি? প্যান্টিং মানে বোঝো না, যখন মানে কি বলবো এটাকে বাংলায় কি বলবো, বুকে দেখবে যে নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। হাঁপানো। হ্যাঁ বুকে বুকে ধুকধুকানি বলে না, দোকানি ধুকধুক করে বুকে, যে তুমি হঠাৎ করে কোনো কিছু পাইতে যাচ্ছ, হ্যাঁ নতুন কিছু আশা করতেছো, তার আগে তোমার বুকের ভিতরে এক ধরনের হ্যাঁ দেখবো যে একটা কি বলবো এক মানে কম্পন হয়, সেটা হচ্ছে প্যান্টিং। মানে প্রেমিক প্রেমিকার মধ্যে যে নতুন দেখা সাক্ষাৎ, এটা হওয়ার আগে কি হয়? হ্যাঁ কি বলে এটাকে বাংলা কথা আমি বলতে পারতেছি না। বলো। স্যার দুঃখকানি। ওই স্যার হাঁপানো। হ্যাঁ হাঁপানো বলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে কেমন জানি। হ্যাঁ হাঁপানো বললে আবার ওটা ওই শাইং হয়ে যায়, ওটা দুঃখ বোঝায়, কিন্তু প্যান্টিং কিন্তু আর দুঃখকে নির্দেশ করছে না, এটা মানে উত্তেজনা। যখন বেড়ে যায় ওই অবস্থাটা। হ্যাঁ ওই অবস্থাটাকে বোঝাচ্ছে। বুক দরকার তোমাদের প্যান্টিং অবস্থা, মানে একজন আরেকজনকে দেখার যে একটা আগ্রহ, হ্যাঁ এটার মধ্যে যে একটা প্যান্টিং অনুভূতি, সেটা আজীবন থেকে যাবে এবং আজীবন তোমরা ইয়ংই থাকবা, তাই তোমরা হ্যাপি। অতএব অল ব্রিদিং হিউম্যান প্যাশন ফর অ্যাবভ, আর আমরা যারা ব্রিদিং হিউম্যান তাদের প্যাশন তোমাদের প্যাশনের বাইরে, হ্যাঁ দ্যাট লিভস আ হার্ট হাই সরফুল অ্যান্ড ক্লয়েড, যে প্যাশন কি করে আমাদের হার্টকে কি করে ফেলে, হাই সরফুল করে ফেলে, হাইলি সরফুল করে ফেলে, ক্লয়েড করে ফেলে। ক্লয়েড আবার কি, বার্নিং ফর ইট এন্ড আ পার্চিং ট্রাম। দেখো কত কিছু বলা হচ্ছে যে আমরা মানুষেরা যারা হচ্ছে ব্রিদিং হিউম্যান, মানে আমরা বাস্তবিক মানুষ, আর তোমরা হচ্ছে ব্রিদিং হিউম্যান না, তোমরা এখানে র্যাভিস্ট করা বা হচ্ছে র্যাভিস্ট বলবো না, শেপড অঙ্কন করা, তাই না? অতএব তোমাদের সাথে আমাদের ফার ডিফারেন্স। কেমন? কারণ আমাদের হৃদয় সবসময় কেমন হয়, হাইলি সরফুল হয়। এবং ক্লয়েড, ক্লয়েড মানেটা হচ্ছে মানে এটাকে যেন দুঃখে কষ্টে পুড়ে, হ্যাঁ দেখো ওয়ারিড। এই যে দেখো ডিস মানে কি বলবো, এই যে এখানে এই যে সিকনেসটাকে আমরা বুঝি, মানে দুঃখে কষ্টে বিষয়টাকে একদম মানে কি বলবো দুর্বোধ্য করে ফেলা, হ্যাঁ মানে কি বলবো অসুস্থ করে ফেলা, বিতৃষ্ণা এরকম নাকি? এরকম আর কি। মানে মূল কথা হলো আমরা মানে আর কিছু করতে ভালো লাগছে না, আর কিছু ভালো লাগ, তারা বলছে ফর এভার তোমরা এটা চাইবে, আর আমরা কি আমরা কিছুদিন পরেই এটাকে নষ্ট করবি, ডিসগাস্টিং করে ফেলি। তাই বলছে যে দ্যাট লিভস আ হার্ট হাই সরফুল অ্যান্ড ক্লয়েড আ বার্নিং ফর ইট, আমাদের কপাল যেন সবসময় পোড়া, আমাদের মানুষের কপাল পোড়া, অ্যান্ড আ পার্চিং টাং, এবং আমাদের জিভ যেন পার্চ হয়ে গেছে, শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে শুকিয়ে, হ্যাঁ এরকম আর কি। মানে আমাদের হৃদয়, আমাদের কপাল, আমাদের জিহ্বা, আমাদের শরীর সব কিছু কেমন জানি ধ্বংসের মতো, যেটা আমরা কিছুদিন পর আর আমাদের অনুভূতিকে আর আমরা এনজয় করতে পারি না, সব কিছু কেমন জানি নষ্ট হয়ে যায়। যে খাবার আজকে আমরা খাইতে চাচ্ছি কিছুদিন পর আর সেই খাবার ভালো লাগে না, হ্যাঁ আজকে যে দুর্ভাগ্য নিয়ে চলছি পরের দিন সে দুর্ভাগ্য আর নাই, কপাল পুড়ে গেছে, হ্যাঁ যে হার্টে আমরা আজকে সুখ অনুভব করছি পরের দিন গিয়ে আমাদের সে হার্ট স্যাডফুল হয়ে যাচ্ছে, হ্যাঁ সরফুল হয়ে যাচ্ছে। অতএব আমাদের সময়ে সময়ে আমরা কখনো হ্যাপি কখনো আনহ্যাপি, কিন্তু তোমরা ফরএভার একই রকম থাকতেছো, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে 3। তাহলে কাকে কাকে টার্ম করা হলো, এখানে অনেকগুলো কিন্তু ক্যারেক্টারে আসা হয়েছে, অনেকগুলো ক্যারেক্টার, এগুলো খেয়াল করো। এখানে পাইপারের ক্যারেক্টার আনা হয়েছে, সিঙ্গারের ক্যারেক্টার আনা হয়েছে, লাভারের ক্যারেক্টার আনা হয়েছে, তাই না? ফেয়ার ইউথ। হ্যাঁ তারপর হচ্ছে তোমার এখানে গাছকে যেন টার্ম যেন সবকিছু কিন্তু পার্সনিফাই করা হয়েছে। এরপর আরেকটা ইমেজে চলে গেলাম আমরা। আরেকটা ইমেজ কি হচ্ছে, হু আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস, হচ্ছে এরা আবার কারা, এই যে স্যাক্রিফাইস করতে আসছে। স্যাক্রিফাইস মানে কি, মনে করো টু এই যে টু হোয়াট গ্রিন অল্টার, মানে তারা হয়তোবা কোনো একটা পশু স্যাক্রিফাইস করার জন্য কোথাও নিয়ে যাচ্ছে, বলি দেওয়ার জন্য। তৎকালীন সময়ে গ্রিক মিথোলজিতে আমরা কি দেখি, বিভিন্ন দেব দেবী তার নামে কি করা হতো, গরু ছাগল ভেড়া বলি দেওয়া হতো না?
বা আমরা বিভিন্ন কোরআন বাইবেলেও দেখেছি যে দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য কি করা হতো, মূর্তি বানানো হতো, তার সামনে দেখা যাচ্ছে ওই গরু, ছাগল, ভেড়া, পায়রা, কবুতর, মুরগি ইত্যাদি দিয়ে স্যাক্রিফাইস করা হতো গডকে সন্তুষ্ট করার জন্য। তাই বলছে এরা আবার কারা আসতেছে, বলছে হু আর দিস কামিং টু দ্য স্যাক্রিফাইস টু হোয়াট গ্রিন অল্টার, আর নিয়ে যাচ্ছে বা কোন অল্টারে, ও মিস্ট্রিয়াস প্রিস্ট, আর সামনে যাচ্ছে একজন প্রিস্ট যে হচ্ছে লিডার। হ্যাঁ, বলছে এই মিস্ট্রিয়াস প্রিস্টই বা কে, লিডস দাও দ্যাট হেইফার লোয়িং অ্যাট দ্য স্কাই, আর তুমি সবাইকে লিড করে নিয়ে যাচ্ছ, কাদেরকে নিয়ে যাচ্ছ, সেই সকল মানুষগুলোকে যারা আবার একটা হেইফারকে নিয়ে যাচ্ছে, যে হেইফারটা কি করছে, আকাশের দিকে তাকিয়ে কান্না করতেছে। হেইফার মানে বুঝো তো, বাছুর, বাছুর, গরুর বাছুর, হ্যাঁ বকনা বা এরকম একটা বাছুর, যেটাকে আমরা জানি যে দেবী বা দেবতার উদ্দেশ্যে সেই বাছুরটাকে বলি দেওয়া হতো, যাকে মনে করা হতো সে এখনো পবিত্র, তার কোনো রোগ হয়নি বা তার সেরকম। হেইফার্স আর ফিমেল কাউস হু হ্যাভ নট ইয়েট গিভেন বার্থ টু আ কাফ, মানে সেও হচ্ছে কি আনরাভিস্ট। হ্যাঁ, তা হচ্ছে হেইফার। হ্যাঁ, তো এরকম বলছে যে এই যে হেইফার তারা নিয়ে যাচ্ছে স্যাক্রিফাইস করার জন্য, তারাই বা কারা, আর তুমি প্রিস্ট, সেই বা তুমি কে। হ্যাঁ, তাই বলছে, এবং হেইফারটা কেমন দেখো, অ্যান্ড অল হার সিল্ক অ্যান্ড ফ্ল্যাংস উইথ গাল অ্যান্ড ড্রেসড, যার সিল্ক অ্যান্ড ফ্ল্যাং বা যার শরীরের উপরে, আমরা জানি যে বলি দেওয়ার আগে বা কুরবানি দেওয়ার আগে গরু বা ছাগল যেটা ইয়ে করে, তার গলায় আমরা সুন্দর মালা পরিয়ে রাখি না, ফুলের, করা হয় না এরকম। তাই বলতেছে তার সিল্ক অ্যান্ড ফ্ল্যাংসের উপরে, তার শরীরের উপরে এই যে গার্ল্যান্ডের ড্রেস চাপিয়ে দেওয়া হয়েছে, এটাই বাকি কারা, কিসের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার দেখো তাহলে তারা কি করতে যাচ্ছে, যে একদল মানুষ একটা প্রিস্ট সামনে করে লিড করে নিয়ে যাচ্ছে একদল মানুষকে, যে মানুষগুলো আবার একটা বকনা বাছুর নিয়ে যাচ্ছে, যে বাছুরটাকে স্যাক্রিফাইস করা হবে বা বলি দেওয়া হবে। ঠিক আছে, এখানে কয়টা জিনিস ঘটেছে বলো তো, এখানে দুটো জিনিস ঘটছে। একদিকে হচ্ছে এই লোকগুলো নিশ্চয় ধর্মীয় কাজে যাচ্ছে নাকি, এই লোকগুলো কি জি স্যার, ধর্মীয় কাজে যাচ্ছে, তার মানে তারা এখন পবিত্র মেন্টালিটিতে আছে, তার মানে তারা এখন এই অবস্থায় আজীবন থাকবে, যে তারা একটা গডের উদ্দেশ্যে বা একটা দেবতার উদ্দেশ্যে বলিতে যাচ্ছে, অতএব তারা আজীবনই এরকম পিওর মাইন্ডেড থাকবে, ধর্মীয় অনুভূতি নিয়ে থাকবে। আর একটা জিনিস ঘটেছে, সেটা কি, এই সকল মানুষগুলো যে শহর থেকে এই যে স্যাক্রিফাইসের জন্য অন্য কোথাও যাচ্ছে, এই শহরটা কেমন থাকে বলতো, এই শহরে কি তারা ফিরতে পারবে না, আজীবন ফাঁকাই থাকবে এই শহরটা, বলো, ফাঁকাই থাকবে। ফাঁকাই থাকবে, কারণ তারা তো ফিরতাম, তারা তো এই অবস্থায় থাকবে, তারা না স্যাক্রিফাইস করতে পারবে, না তারা তাদের এলাকায় ফিরে যেতে পারবে, এই অবস্থা তারা থাকবে। তাই বলছে হোয়াট লিটল টাউন বাই রিভার আর সিশোর, তারা যে শহর থেকে এসেছে, সেই নদীর পাশে বা সিশোরের পাশে যে শহর থেকে, অথবা ওর মাউন্টেন ভিল্ড উইথ পিসফুল সিটাডেল, অথবা কোনো হয়তো পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে একটা যে শহর, সেই শহর থেকে যে এসেছে, তারা হচ্ছে ইজ এমটাইড অফ দিস ফোক দিস পায়াস মর্ন, এই সুন্দর সকালে এতগুলো পবিত্র মানুষ, যে সেটা শহরের পাশ থেকে, মানে কোনো শহর থেকে তারা এসেছে, সেই শহরটা হয়তো বা কোনো নদীর পাশে, কোনো সমুদ্রের পাশে, অথবা কোনো পাহাড়ের উপরে তৈরি, যেটা আবার কেমন উইথ পিসফুল সিটাডেল। সিটাডেল বুঝো তো, হোয়াট ইজ সিটাডেল, আশ্রয়স্থল, দুর্গ, দুর্গ নাকি, হ্যাঁ, যেখানে প্রতিরক্ষা, তৎকালীন সময় তো আমরা জানি যে মানুষ যেখানে একত্রে বসবাস করতো, বিভিন্ন দুর্গ দিয়ে চারিপাশে ঘেরা থাকতো, দেখা ফোর্ট্রেস, টিপিক্যালি ওয়ান গ্রাউন্ডেড, হ্যাঁ আমরা একটা ইমেজ দেখি এরকম। হ্যাঁ, এরকম কোনো সমুদ্রের পাশে বা পাহাড়ের উপরে বা নদীর পাশে কোনো দুর্গ দ্বারা গঠিত যে শহর, সেই শহরকে খালি করে এই যে মানুষগুলো এখন বলে দিতে যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, তা বলছে অ্যান্ড লিটিল টাউন, এবার টাউনকে ইয়া করতেছে, অ্যাড্রেস করতেছে, করে বলছে দাই স্ট্রিটস ফর এভার মোর উইল সাইলেন্ট বি, তোমার এই শহরের রাস্তা সারা জীবন সাইলেন্টই থাকবে, and not a soul to tell, এক আত্মাও বলতে পারবে না why thou art desolate, হ্যাঁ, ক্যান এভার রিটার্ন, কেউ মানে কোনো সোল আর ওই শহরে ফিরে গিয়ে বলতে পারবে না যে কেন তুমি ডিজোলেট বা সাইলেন্ট, মানে এই যে মানুষগুলো ওই শহরে আর কখনো ফিরতেও পারবে না, বা ওই শহরের কাছে গিয়ে কেউ বলতেও পারবে না যে কেন ওই মানুষগুলো আর তাদের এলাকায় ফিরে যেতে পারেনি। তাহলে একই সাথে দুটো জিনিস দেখানো হচ্ছে কিন্তু,
পজিটিভ অ্যান্ড নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। হ্যাঁ, যে ওই যে দেখো তুমি কিস করতে পারবে না, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি যে তুমি কখনো তাকে হারাবেও না। হ্যাঁ, তুমি কখনো তোমার ইউথ হারাবে না, তুমি সবসময় সুন্দর থাকবে এবং তুমি তাকে ওইভাবে পেয়ে যাবে। হয়তো বা তুমি সারা জীবনের মতো তাকে পাচ্ছ না, কিন্তু তোমরা এইভাবেই প্রত্যাশায় সারা জীবন তো থাকতে পারবে। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার বলছে কি ও অ্যাটিক শেফ ফেয়ার অ্যাটিটিউড। এবার সরাসরি তাকে ইয়াকে অ্যাডজাস্ট করা হলো, তোমার এই আর্নটাকে। তারপর হচ্ছে ও অ্যাটিক শেফ। হোয়াট ইজ অ্যাটিক? অ্যাডিক, হ্যাঁ, ও অ্যাডিক শেফ। মানে এর যে সুন্দর একটা কাঠামো আছে, এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, দেখো অ্যাডিক আর স্পেস আর রুম ইনসাইড আর পার্টলি ইনসাইড দ্য রুফ অফ আ বিল্ডিং, সেটাকে হচ্ছে। আর এখানে মেইনলি দেখানো হয়েছে যে সুন্দর একটা, এই দেখো এইখানে যেটা বলতেছে রিলেটিং টু অ্যানশিয়েন্ট এথেন্স অর অ্যাডিকা অর ডায়ালেক্ট অফ গ্রিক স্পোকেন, এটা কয়েকটা রেফারেন্স বোঝাচ্ছে। তাই বলছে কি যে এই যে জিনিসটাকে তৈরি করা হয়েছে সুন্দর একটা রূপ দিয়ে এবং সুন্দর একটা শহরের কাঠামো দিয়ে, তাই না? এবং এটা বিশেষ করে দেখো গ্রেশানান বলা হচ্ছে, গ্রিসের সাথে রিলেটেড যে অ্যাটিকা শহর, এই শহরের যে এই জাতীয় জিনিসগুলো যে শেপে তৈরি করা হয় সেই শেপটাকে কিন্তু এখানে রেফার করছে। অতএব সব দিক থেকে হচ্ছে কি, হ্যাঁ, গ্রিক আর্নকে কি রেফার করা হয়েছে? গ্রিক আর্নকে রেফার করা হয়েছে। তাই বলছে ও অ্যাডিক শেপ ফেয়ার অ্যাটিটিউড। হ্যাঁ, সব কিছু মিলে তুমি কত সুন্দর, তোমাকে খুবই সুন্দর লাগছে। উইথ ব্রিড অফ মার্বেল মেন অ্যান্ড মেইডেন্স ওভার রড। আর তোমার উপরে ওভার রড করা হয়েছে, খোদাই করে মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে অসংখ্য মানুষ, হ্যাঁ, অসংখ্য পুরুষ এবং নারী। উইথ ফরেস্ট ব্রাঞ্চেস, তোমার চারিপাশে বনের গাছের ব্রাঞ্চ দিয়ে ডেকোরেট করা হয়েছে। অ্যান্ড দ্য ট্রোডেন উইড, এবং এই যে মানুষগুলো যাচ্ছে এই মানুষগুলোর মারিয়ে যাওয়া ঘাসকেও এখানে সুন্দর করে তৈরি করা হয়েছে। বাট দাও সাইলেন্ট ফর্ম ডাস্ট টিজ আস আউট অফ থট অ্যাজ ডাথ ইটার্নিটি। হ্যাঁ, তাই বলছে যে তুমি নিজে সাইলেন্ট, দাও সাইলেন্ট ফর্ম, তুমি নিজে সাইলেন্ট, কিন্তু তুমি নিজে সাইলেন্ট থাকা সত্ত্বেও কি করছো? ডাস্ট টিজ আস আউট অফ থট অ্যাজ ডাথ ইটার্নিটি। ইটার্নিটি মানে কি বলো? অসীমতা না? সাইলেন্স আসলে কি নির্দেশ করে? সাইলেন্সের কোনো সীমা আছে বলো? সে আমরা ফার্স্ট ইয়ার একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে ওই যে আই ক্যান নট স্টপ ফর ডেথ, না পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই কবিতাতে কি বলা হয়েছে? যে স্টপ ফর ডেথ। আমি আছি, হ্যাঁ, কি আছে বলো তো? আমি আছি, ডেথ আছে, ইটারনিটি। আর ইটারনিটি মানে কি? অসীমতা। এই অসীমের কোনো শেষ আছে? শেষ নেই। তাই বলছে যে ইটার্নিটির কথা ভাবলে আমাদের যেমন অসীম চিন্তা ভাবনা মাথায় চাপে, ঠিক তোমার কথা ভাবলেও এই টিজাস মানে কি? আমাদের এনকারেজ করছে। ডাথ টিজাস আউট অফ থট, আমরা যেন মানে আউট অফ থট মানে কি? আমি যেন পুরো অবাক, মানে হতবাক হয়ে গেছি, আমি যেন চিন্তা করতে পারতেছি না। হ্যাঁ, মানে আমি হতবাক হয়ে গেছি তোমার এই সাইলেন্ট ফর্মটা দেখে। কোল্ড পাস্টোরাল, হ্যাঁ, তোমার এই চারপাশে যে চিত্র, এটা একটা কোল্ড পাস্টোরালকে নির্দেশ করছে। কারণ কি? এখানে কোনো ওয়ারেন্ট নেই। কেন ওয়ারেন্ট নেই? কারণ তোমরা তো মানুষ না, তোমরা তো হচ্ছে সাইলেন্ট বিং, তোমরা তো হচ্ছে নীরব, তোমাদের ভিতরে কোনো ওয়ারেন্টনেস নেই। হ্যাঁ, সুতরাং তোমরা হয়তো এইভাবে থেকে যাবে, কিন্তু আমাদের কি ধারণা হচ্ছে দেখো, হোয়েন ওল্ড এজ শ্যাল দিস জেনারেশন ওয়েস্ট দাও শ্যাল্ট রিমেইন। এই আমরা মানুষেরা যখন যে জেনারেশন বাই জেনারেশন ওয়েস্ট হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, তারপরেও তুমি কি থাকবে না? দাও শ্যাল্ট রিমেইন, তখনও তো তুমি থাকবে। এই যে আমি তোমাকে দেখতেছি, আজ থেকে 1000 বছর আগে হয়তো অনেকেই দেখেছে, আবার আমরা মারা যাব, তারপরেও হয়তো বা তোমরা থেকে যাবে। তাই বলছে ইন মিস্ট অফ আদার্স ও দেন আওয়ার্স। এই যে আজকে আমরা এখানে আছি, আমাদের দুঃখ কষ্ট আছে, তাই বলছি কি দেন আওয়ার্স, আমাদের থেকেও আরও যারা সামনে আসবে, ভবিষ্যতে আসবে, তাদের দুঃখ কষ্টের মধ্যে, হ্যাঁ, তুমি কি ফ্রেন্ড টু ম্যান, তুমি মানুষের বন্ধু হিসাবে, টু হুম দাও সেইস্ট, তুমি তাদেরও হয়তো বা বলবে, দেখো তুমি টু হুম দাও সেইস্ট, তুমি তাদেরও হয়তো বা বলবে যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি।
যে বিউটি তাই যার ভিতরে কি থাকে, সৌন্দর্য থাকে, আর সৌন্দর্য তাই যার ভিতরে কি থাকে, বিউটি থাকে। সত্য থাকে। অতএব সত্য এবং সুন্দর একে অপরের পরিপূরক। অতএব যার ভিতরে সত্য নেই তাকে আমরা যতই চার্মিং বলি না কেন, সে কি সুন্দর হবে বলো? এই যে বললাম, এই লাইনটা না, মনে হয় স্যার। কোথাও পাইছিলাম। হ্যাঁ বলো, হ্যাঁ এই লাইনটা কি কোথাও ছিল? এই লাইনটা মনে হইতেছে কমন একটা লাইন। সরি বলো। আমরা হিস্টোরির মধ্যে মনে পড়ছে। কোটেশন হিসেবে দেওয়া স্যার হয় বিউটি সেখানে। ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই লাইনটা কি অন্য কোথাও পাইছিলাম আমরা নাকি শুধু এখানে? এটা কমন মনে হইতেছে। এটা তুমি এইচএসসি তে পড়েছো যদি পড়ে থাকো। জি স্যার। বিউটি নামে একটা প্যাসেজ ছিল তোমাদের এইচএসসি তে, সেখানে জন কিটসের এই লাইনটা ওখানে দেখানো হয়েছিল। দেখো তো, বিউটি, ও আচ্ছা। বিউটি, হোয়াট ইজ বিউটি, এরকম একটা সংজ্ঞা নিয়ে একটা প্যাসেজ ছিল। হ্যাঁ, ওই জন্য এটাই জন কিটসের এই কবিতার। হ্যাঁ, তাই স্যার বিউটি আর ট্রুথ কিভাবে পরিপূরক এটা ছিল হ্যাঁ একটা হ্যাঁ, যে এই যে বললাম না, যে এই যে তুমি যে ফেয়ার ইউথ দেখলা, এরা কি আসলে বিউটি? এরা কি আসলে বিউটি? এদের ভিতরে তো সত্য নেই। আছে কি সত্য বলো? তাহলে না, না, স্যার। কারণ এরা সত্য না। এই যে আমি যে অসুস্থ, এটাই বিউটি, কারণ আমি এটা সত্য। কিন্তু তুমি ইউথ, তুমি আজীবন ইউথ থাকবে, তোমার প্রেমিকা আজীবন এরকমই থাকবে, তাহলে এটা কি বিউটি বলা যাবে? এটা তো বিউটি না, কারণ এটার ভিতরে কোনো সত্য নেই, কারণ এটা তো একটা ইমেজ মাত্র। তাই বলতেছে যে তুমি হয়তোবা এরকম ভাবেই থেকেই যাবে, কিন্তু তুমি একটা জিনিস আমাকে যেমন করে বোঝালা যে তোমরা সুন্দর, সেটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, কোল্ড পাস্টার, কিন্তু তোমাদের এখানে ওয়ার্মনেস নেই, তোমরা হচ্ছে কোল্ড সাইলেন্ট বিং। ঠিক আছে তো, তোমরা হচ্ছে সাইলেন্ট, তোমাদের ভিতরে কোনো আত্মা নেই, তোমাদের মধ্যে কোনো বাস্তবতা নেই। সুতরাং এভাবেই তোমরা আজীবন থেকে যাবে, ঠিক আছে, কিন্তু আমি যেমন আজকে আমার একটা অনুভূতি হলো যে তোমরা সুন্দর দেখতে, কিন্তু আসলে তোমরা সুন্দর নও, কারণ তোমাদের ভিতরে কোনো ট্রুথ নেই। তা এইভাবে তুমি আজীবন থাকার মাধ্যমে নেক্সট জেনারেশনের কাছেও বা পরবর্তী জেনারেশনের কাছেও যারাও আমার মতো দুঃখে কষ্টে থাকবে, তাদেরকেও তুমি একই কথা প্রচার করে যাবে যে যা কিছু বিউটি সেটাই তো সত্য, ট্রুথ, অথবা ট্রুথ বিউটি। অতএব ট্রুথ ছাড়া বিউটি হবে না। অতএব আমি যে অসুস্থ, আমি যে কষ্ট পাচ্ছি, আমি যে প্রেম হারা হয়েছি, আমি যে রিজেক্টেড হয়েছি, তাতে আমি আমার আত্মীয়কে হারিয়েছি, আমার বন্ধুকে হারিয়েছি, এগুলো সবই সত্য। আর যেহেতু সত্য, এগুলো কষ্টের হলেও এগুলোই আসলে বিউটি। ঠিক আছে, অতএব দ্যাট ইজ অল। অতএব এটাই হলো মূল কথা, ইয়ে নো অন আর্থ, এটা পৃথিবী জানবে, অ্যান্ড অল ইয়ে নিড টু নো, এবং আরও যারা আসবে তারা এই কথাটাই তোমার মাধ্যম দিয়ে জানবে। মানে এইটাই হলো আমাদের মূল, মানে এই কবিতার থিমটা, যেখানে ওই যে বললাম যে একজনা মনে করো ফিল্টারিং বিউটি, দেখতে খুবই চমৎকার, হ্যাঁ, চোখে এটা ওটা দিয়ে লাগিয়ে, মানে তাকে এত সুন্দর বানিয়েছে, হ্যাঁ, দিয়ে তোমার কাছে মনে করো ছবিটা পাঠিয়েছে, তুমি তো পুরো ফিদা হয়ে গেছো, কিন্তু এখন কি তুমি বুঝতে পারোনি যে ওটা ফিল্টারিং করা ছবি? বলো, তা তুমি যখন বুঝতে পারবে এটা ফিল্টারিং করা ছবি, তখন তুমি এটা কিভাবে গ্রহণ করবে বলো তো? তখন তোমার কাছে কি আসলে সুন্দর মনে হবে ওটা? না স্যার। হ্যাঁ, তা ঠিক ওইরকম, কারণ ওর ভিতরে কোনো সত্য নেই তো, কারণ ওটা তো ফিল্টারিং করা বিউটি। ওই বিউটি তোমার চোখ ধাঁধিয়ে দিলেও এটা কিন্তু অরিজিনাল কোনো বিউটি পড়ে না। তাই সেই এইচএসসির মতোই যে বিউটির সংজ্ঞাটা, বিউটির কি আসলে আমাদের চোখে, নাকি আমাদের সেন্সুয়াল চোখে নাকে মুখে বিউটির ব্যাপারটা ফিল করি আমরা? যদি তাই হতো তাহলে মনে করো যে একজনকে দেখতে খুবই সুন্দর, হ্যাঁ, দেখতে খুবই সুন্দর মনে করো চেহারায়, কিন্তু হঠাৎ করে সে আমার সাথে এমন আচরণ করলো যে মনে হলো মেয়েটা বা ছেলেটা খুবই হিংস্র, তারপর থেকে কি তাকে আর আমার সুন্দর মনে হবে, না ডাইনি মনে হবে বলো তো? টাইনি। ঠিক, তাহলে চোখে যেমন চোখের সৌন্দর্যই আসল সৌন্দর্য নয়, হ্যাঁ, তো এরকম ভাবে সেটা বলতে যে সৌন্দর্য আসলে কি, সৌন্দর্য হচ্ছে সেটাই যেটা তার বাস্তব চরিত্রকে তুলে ধরে। অতএব আমরা যে পৃথিবীতে যে মানুষের রোগ শোক দেখতেছি, হ্যাঁ, আমরা ব্যর্থ হচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, এগুলোই আসলে সৌন্দর্য, কারণ এর ভিতরে সত্য আছে। অতএব এগুলো আমাদের মেনে নিতে হবে। এইভাবে মেনলি কবি এটাকে তুলে ধরতে চেয়েছেন। ঠিক আছে, দেখো তার অধিকাংশ এটা কয়টা আছে লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটা স্ট্রেঞ্জারে দেখবো যে তার 10 লাইন করে আছে। হ্যাঁ,
এইভাবে তিনি মেইনলি এটা তুলে ধরার চেষ্টা করেছেন। আচ্ছা, তাহলে এই হলো বিষয়টা। তাহলে এখানে কয়েকটা ইমেজ তুলে ধরার মাধ্যমে মেইনলি পয়েট তার থিমেটিক আইডিয়াকে তুলে ধরছে। আমরা একটু থিমের এই জায়গাটা পড়ি আমি, হ্যাঁ। আচ্ছা, ওড অন নাইটিঙ্গেল এসেছে, আসলে এই কবিতাগুলো একটার সাথে একটা রিলেটেড, হ্যাঁ। ওখানেও আমরা একই জিনিস পাবো। তো তো এটা তোমরা তোমাদের বই থেকে আগে পড়ে নিও, ঠিক আছে? একটু তোমাদের বই থেকে আগে একটু পড়ে নিও সামারিটা, তারপরে আমরা এখান থেকে কম্বাইন্ড আকারে পড়বো, কারণ কোর্সের আনসারগুলো আমাদেরকে এভাবে কম্বিনেশন করে আলোচনা করে করতে হবে যেহেতু, এই জন্য। আচ্ছা, তাহলে তোমাদের, হ্যাঁ বলো। স্যার ও অ্যাটিক শেপ যেটা, ওই লাইনটার পরের লাইনটা একটু আরেকবার এক্সপ্লেন করবেন? এখানে তুমি বলো তো এখানে কি বোঝাতে চাইলো, বলো তো। আমি পুরোটাই করেছি, আমার তখন একটু নেট কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেছিল, তো এই জন্য এইটুকুর জন্য ইয়ে এটুকু লাগতেছে। তো বলতে চাচ্ছ নাকি? এটুকু দিয়ে কি রেফার করলো তুমি একটু বলো দেখি। এইটা তুমি পড়ো দেখি, তুমি বুঝতে পারছো কিনা। বুঝলাম যে তোমার নেটের সময়, কিন্তু তুমি তো পরে বুঝতে পারবে মনে হয় নাকি? এখানে কার কার ছবি আঁকা হয়েছে সেটার কথা বলা হয়েছে কিনা এই জায়গায়? অ্যাটিক শেপ বলতে কি বোঝাচ্ছে এইটুকু শুধু বুঝতে পারি নাই। অ্যাটিক শেপ মানে এই ইয়াটাকে বোঝানো হয়েছে, আর্নটাকে বোঝানো হয়েছে। মনে করো ও এই আর্ন, আচ্ছা তাহলে স্যার বুঝতে পারবো। হ্যাঁ, এই অ্যাটিক কেন বলা হয়েছে? মনে করো যে একই জিনিস চায়নারা তৈরি করে, জার্মানিরা তৈরি করে, অস্ট্রেলিয়ান মানুষরা তৈরি করে, ওদের আলাদা আলাদা কিছু ডিফারেন্স আছে। তা তুমি তখন বলবে না এটা হচ্ছে জার্মান শেপ, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান শেপ, এটা হচ্ছে চাইনিজ শেপ, এরকম বলি না আমরা? জি স্যার। তা ওই আমাদের গ্রিসিয়ান যে আর্নটা, ওই আর্নের যে শেপটা, সেটা হচ্ছে গ্রিসের অ্যাটিকা বলে একটা শহর হচ্ছে, সেই অ্যাটিকা শহরের শেপে তৈরি, এই জন্য বলছে এটা অ্যাটিক শেপ। ঠিক আছে? কাকে বলা হচ্ছে এটা? কাকে টার্ম করা হচ্ছে? আর্নকে। গ্রেসিয়ান আর্নকে। হ্যাঁ, গ্রিসিয়ান আর্নকে বলা হচ্ছে। এবং এই আর্নের গায়ে যা যা লেখা, যা যা আমরা পড়লাম উপরে, সেই কথাটা আবার বলা হয়েছে যে এখানে যা যা পাইলাম ইমেজ, সব কি দিয়ে তৈরি বলো তো? কি দিয়ে তৈরি এগুলো? গ্রিড দিয়ে, মার্বেল। এই যে মার্বেল। তোমার গায়ে এত সুন্দর ইমেজ আছে, মানুষ আছে, মেইডেন আছে, কিন্তু সবগুলো কি দিয়ে তৈরি? সবই হচ্ছে মার্বেলের। অতএব এগুলো তো বাস্তব না। এখানে গাছ বলো, এখানে ট্রোডেন পাত বলো, সবই কি মার্বেলের তৈরি। এবং তারা হচ্ছে কি সাইলেন্ট, তাদের ভিতরে কোনো ওয়ার্মনেস নেই, অতএব তারা হচ্ছে কি কোল্ড। অতএব এরা দেখতে সুন্দর হলেও এদের ভিতরে যেহেতু কোনো বাস্তবতা নেই, তাহলে এদেরকে কি আমি সুন্দর বলে ধরবো বলো? বা এদেরকে দেখে আমি মোহিত হব এত? আর মোহিত হয়ে বা লাভই বাকি, কারণ এদের ভিতরে কোনো বাস্তবতা নেই। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের কাজ হবে এখান থেকে, স্যার আমাদের সামারি বলতে ডেভেলপমেন্ট অফ থট আছে, এটা পড়ে নেব? হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ থটটা পড়বা। আর হচ্ছে এর সাথে এই যে ক্রিটিক্যাল কমেন্টগুলো আছে না, যেখানে তোমার বিভিন্ন ওয়ার্ডের, দেখো এক্সপ্লেনেশন উইথ ক্রিটিক্যাল কমেন্ট, স্টেঞ্জা 1, স্টেঞ্জা 2, স্টেঞ্জা 3 এরকম করে বলা আছে। দেখো এই জায়গায় এক্সপ্লেনেশন উইথ ক্রিটিক্যাল কমেন্টস আছে না তোমাদের বইয়ে? জি স্যার। এই দুটো পড়বা। জি স্যার। এই জি দুটো স্যার। পড়বা। একটা হচ্ছে ওখান থেকে শুরু করে এই যে ডেভেলপমেন্ট অফ থট পর্যন্ত, ঠিক আছে? এক্সপ্লেনেশন উইথ ক্রিটিক্যাল কমেন্টস, স্টেঞ্জা 1 1 থেকে 7 লাইন পর্যন্ত কি বলা হয়েছে, তারপর হচ্ছে স্টেঞ্জা 2 11 থেকে 14 লাইন পর্যন্ত কি বলা হয়েছে, মানে মেইন কথাগুলো একটু আলোচনা করেছে, সেগুলো একটু তোমরা একটু দেখে নিবা। দেখো ওই কথাগুলো বলা আছে, তারপরে যদি একটু ইয়াতে পাও তাহলে তো সুবিধা হয়। আর এখানে যে বিভিন্ন লাইনগুলো বললাম, লাইনগুলো একটু খেয়াল করবা, তাহলে হবে। ওকে, মানে যতটুকু পড়তে পারো, পড়লেই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা একটু যতটুকু পারা যায় নিজের মতো করে বুঝে নেওয়া। আচ্ছা, তো এই হলো আজকের মতো আলোচনা আমাদের। তো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো সেটাকে পড়ে বুঝে নাও, যে কোথায় বোঝনি সেটা যেন আগামী ক্লাসে আমরা বলতে পারি। তাহলে আগামী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের আরেকটা কবিতা আছে, কি নাইটিঙ্গেল নাকি? ওড অন নাইটিঙ্গেল। এটা মনে হয় একটু বড় হবে, আমরা শেষ করতে পারবো কিনা একদিনে শেষ না করলে মোটামুটি ওইটা অর্ধেক হবে। আর ওইটিকে আছে অন হিজ, ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যান সোমার, এই দুটো অর্ধেক অর্ধেক মিলে আরেকটা, মানে 4 দিনে আমরা এটা শেষ করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার।
স্যার সবচেয়ে ভালো লাগছে কিসের পোয়েমগুলাই। সরি বলো, হ্যাঁ বুঝি নাই। স্যার সবচেয়ে ভালো লাগছে কিসের পোয়েমগুলা। ভালো লাগতেছে ছোট বলে নাকি? হ্যাঁ স্যার মজা লাগছে অনেক ওইগুলা থেকে। ছোট বলে নাকি ভালো লাগতেছে? আচ্ছা ওকে, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।